অর্থাৎ আমাদের একটা মানব দেহ তৈরিতে প্রায় 100 থেকে 200 ট্রাইলন সেলের প্রয়োজন। ঠিক আছে, ট্রাইলন সেলের প্রয়োজন একটা হিউম্যান বডিতে, কিন্তু 100 থেকে 200 ট্রাইলন সেল থাকে। এই সেলের ভিতরে কিন্তু আমাদের দুই ধরনের সেল থাকে, একটা হলো সোমাটিক সেল আর একটা হলো জার্ম সেল। অর্থাৎ সোমাটিক যে সেলগুলো আছে, যেমন আপনার বন সেল, তারপরে নিউরন, নেফ্রন, এগুলা কিন্তু এক একটা সোমাটিক সেল। এই সেলগুলো দিয়েই কিন্তু আপনার হিউম্যান বডির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়। আরেকটা আছে হলো সেক্স সেল, এটা শুধুমাত্র রিপ্রোডাকশনে কাজ করে থাকে। যেমন যে ফিমেলদের থাকে হলো ওভাম এবং ছেলেদের থাকে হলো মেলদের থাকে হলো স্পার্ম। এই ওভাম এবং স্পার্মটা হলো সেক্স সেল বা মানে হলো জার্ম সেল। তাহলে থাকে আমাদের মানবদেহে একটা হলো সোমাটিক সেল। সোমাটিক সেল হলো অল টাইপ অফ দ্য সেল। আর এই সেলটা যদি আমরা আরেকটা ইয়ের সাথে ডিফারেন্স করি, আপনার একটা বিল্ডিং তৈরিতে সর্বপ্রথম যে কাঁচামালটা দরকার সেটা আমরা জানি যে ইট, বালু বা সিমেন্ট। তো এই ইট, বালু বা সিমেন্ট যেরকম একটা বিল্ডিং এর স্ট্রাকচার তৈরিতে কাজ করে থাকে, ঠিক একটা মানবদেহ তৈরিতে কাজ করে থাকে হচ্ছে সেল। তাহলে সেল হচ্ছে মানবদেহ তৈরির গাঠনিক একক, এবং মানব দেহের যে কাজগুলো হয় প্রতিনিয়ত, সেই কাজগুলো কিন্তু আমাদের এই সেলের মধ্যে থেকে সংগঠিত হয়। তাহলে সেলুলার লেভেল থেকে কিন্তু মানব দেহ তৈরির একটা স্ট্রাকচার তৈরি হয়। তাহলে সেলুলার লেভেলের পরে, অর্থাৎ সেল, একটা সেল আর একটা সেলের সাথে যখন একত্রিত হয় তখন একসাথে মিলিত হয়ে কিন্তু টিস্যু তৈরি করে। আর টিস্যু লেভেলে আমরা জানি যে মানব দেহে 4 ধরনের টিস্যু থাকে। একটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু, একটা হচ্ছে মাসকুলার টিস্যু এন্ড নার্ভাস টিস্যু। ইপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে, এটা হচ্ছে মানব দেহের লেয়ার তৈরি করে, ইট ইজ দা কভার। ঠিক আছে, যেমন স্কিন, এটা কিন্তু ইপিথেলিয়াল টিস্যুর একটা উদাহরণ। তাছাড়া মানব দেহের ইন্টারনালের যে ভিতরে যে ব্লাড ভেসেল গুলো আছে, যে অর্গান গুলো আছে, তারপরে যে লেয়ার গুলো আছে, অর্থাৎ মানবদেহের ভিতরে অর্গানের যে লেয়ার গুলো আছে, যেমন পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, ব্রেনের যে কভার, মেনিনজেস, প্রত্যেকটাই কিন্তু আমাদের সেল দ্বারা তৈরি, অর্থাৎ যে ইপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। তো এই ইপিথেলিয়াল টিস্যু গুলোর মধ্যে আবার কিন্তু অনেক ডিফারেন্স আছে, সেগুলো আমরা আজকে দেখব। তো তাহলে মানবদেহ তৈরির সর্বপ্রথম যে স্ট্রাকচারাল যে ইউনিট সেটা হলো সেল। সেলের পরে হচ্ছে টিস্যু, অর্থাৎ অনেকগুলো সেল একত্রে মিলে তৈরি করে টিস্যু। আর 4 ধরনের টিস্যু বিশেষ করে আমরা জানি যে নার্ভাস টিস্যু, মাসকুলার টিস্যু, তারপর ইপিথেলিয়াল টিস্যু, আর একটা হচ্ছে কানেকটিভ টিস্যু। এই টিস্যু গুলো মিলে কিন্তু টিস্যু লেভেল তৈরি করে, এবং টিস্যু লেভেলের পরে এই 4 ধরনের টিস্যু মিলে তৈরি করে হচ্ছে অর্গান। অর্গান মানে হচ্ছে অঙ্গ। অঙ্গ, অঙ্গ যেমন বিশেষ করে আমাদের মানব দেহে কিন্তু অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, একদম শরীরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যদি দেখি, যেমন মাথার ভিতরে আছে হলো ব্রেইন, তারপরে আছে হলো আই, তারপরে আছে হলো নোজ, তারপর আছে মাউথ, তারপরে নিচের দিকে আসলে হার্ট, তারপরে আছে হলো লাং, তারপরে আছে হলো লিভার, গল ব্লাডার, স্টমাক। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অর্গান। ঠিক আছে, তো এই টিস্যুগুলো মিলে কিন্তু এই অর্গান সিস্টেম বা অর্গান তৈরি করে। আর অনেকগুলো অর্গান একত্রে মিলিত হয়ে যখন একটা নির্দিষ্ট কাজ করে থাকে, একটা নির্দিষ্ট যখন কাজ করে থাকে, সেটাকে কিন্তু আপনার কি বলা হয়, সিস্টেম বলা হয়। যেমন এখানে একটা সিস্টেমের চিত্র দেওয়া আছে, যেমন আছে হলো লিভার, তারপরে আসলে স্টমাক, তারপরে আসলে ডিউডেনাম, তারপরে আসলে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এগুলো কিন্তু আমাদের অনেকগুলো এক একটা ভিন্ন ভিন্ন অর্গান, কিন্তু সবগুলো অর্গান একত্রে মিলিত হয়ে একটা সিস্টেম তৈরি করছে। এই সিস্টেমটার নাম হলো ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমের কাজ হলো খাদ্যকে ডাইজেশন করা, অ্যাবজর্পশন করা এবং মেটাবলিজম করা। ঠিক আছে, তাহলে সেলুলার লেভেলের পরে হলো টিস্যু লেভেল, টিস্যু লেভেলের পরে হলো অর্গান লেভেল, আর অর্গান লেভেলের পরে হচ্ছে অর্গান সিস্টেম। অর্থাৎ দেখেন, যেমন একটা অর্গান সিস্টেম তৈরি হয়েছে, যেমন এখানে লিভার, স্টমাক, তারপরে হলো ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, এই যে অনেকগুলো অর্গান মিলিত হয়ে কিন্তু একটা সিস্টেম তৈরি করছে, এটাকে বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। আর এই ডাইজেস্টিভ সিস্টেম এর সাথে আমাদের যুক্ত আছে রেসপিরেটরি সিস্টেম, এর সাথে যুক্ত আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এর সাথে যুক্ত আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এর সাথে যুক্ত আছে নার্ভাস সিস্টেম, এর সাথে যুক্ত আছে হলো ইন্ডোক্রাইন সিস্টেম। টোটাল 12টা সিস্টেম মিলে কিন্তু তৈরি হচ্ছে কি হিউম্যান বডি। তাহলে একটা হিউম্যান বডি তৈরির স্ট্রাকচারাল যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর ভিতরে একটা আছে হলো সেলুলার লেভেল, আর একটা আছে হলো টিস্যু লেভেল, তারপরে হলো অর্গানাইজেশন লেভেল, তারপরে হলো অর্গান সিস্টেম, তারপরে হচ্ছে হিউম্যান বডি। তো এই স্লাইডটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। লাইনে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখানে আমাদের আছে হলো সেল। তাহলে সেলুলার লেভেল থেকে আমরা শুরু করব, তারপরে আমরা টিস্যু যাব, তারপরে অর্গানে যাব, তারপরে অর্গান সিস্টেমে যাব, তারপরে আমরা মানব দেহের যে বেসিক জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব।
তাহলে সেলুলার লেভেলে আমাদের কি আছে, দ্য সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য হিউম্যান বডি বা লিভিং অর্গানিজম। অর্থাৎ সেল হচ্ছে মানবদেহের স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট, এবং স্ট্রাকচারাল মানে হলো গাঠনিক, এবং ফাংশনাল ইউনিট অর্থাৎ আমাদের দেহে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এই সেলের দ্বারাই হয়ে থাকে। সেগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি, তো এই ক্লাসে এটা নিয়ে আলোচনা করব না। আমরা দেখলাম যে সেলই হচ্ছে মানবদেহ তৈরির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। যেমন এই পাশে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সেলের চিত্র, ঠিক আছে? তো এটা একটা সেল, এরকম একাধিক সেল মিলিত হয়ে এই কিন্তু কি তৈরি করে, আপনার একাধিক সেল একত্রে মিলিত হয়ে তৈরি করে টিস্যু, আর টিস্যুগুলো মিলিত তৈরি করছে অর্গান, অর্গান মিলিত তৈরি হচ্ছে হলো আপনার সিস্টেম, আর সিস্টেম মিলিত তৈরি হচ্ছে হলো বডি। তো এই সেলগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা হলো সোমাটিক সেল আর একটা হলো জার্ম সেল। সোমাটিক সেল হচ্ছে ইট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য হিউম্যান বডি। অর্থাৎ সোমাটিক সেলগুলোর ভিতরে আমরা অনেকগুলো সেলের উদাহরণ দিতে পারি। যেমন এখানে আছে হলো আপনার নার্ভাস সিস্টেম তৈরি করে হচ্ছে নিউরন, তারপরে কিডনিতে তৈরি করে হচ্ছে নেফ্রন, তারপরে আপনার স্কিনে কিছু সেল থাকে, ঠিক আছে? তারপরে আপনার ব্রেনে কিছু সেল থাকে, তারপরে লিভারের যে সেল আছে হেপাটোসাইট সেল, ব্লাডের সেল থাকে হলো আপনার আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্লেটেলেট। তারপরে আপনি যদি বনে যান, বনের ভিতরে তিন ধরনের সেল থাকে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এন্ড অস্টিওক্লাস্ট, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা অর্গান তৈরি হতে গেলে তাদের কিন্তু নির্দিষ্ট কিছু সেল থাকে। তো এই সেলগুলোকে আমরা বলতেছি হলো সোমাটিক সেল। অর্থাৎ সোমাটিক সেলই হচ্ছে মানবদেহের শরীর একটা স্ট্রাকচারাল ইউনিট। তার সাথে যুক্ত আছে কি জার্ম সেল। জার্ম সেল এটাকে অবলিক দিয়ে আমরা বলতে পারি হলো সেক্স সেল। তাহলে সেক্স সেল গুলো হচ্ছে আপনার স্পার্ম, আর একটা হচ্ছে হলো ওভাম, ঠিক আছে? স্পার্ম মানে হলো এটা থাকে হচ্ছে আপনার মেলদের, আর ওভামটা থাকে হচ্ছে কাদের, ফিমেলদের, ঠিক আছে? মেলদের এবং ফিমেলদের কিন্তু এই জার্ম সেলটা থাকে। আর বাকি এই দুইটা সেল ব্যতীত অর্থাৎ মানবদেহে যত সেল আছে সবগুলো সেলে কিন্তু আমরা বলবো হলো সোমাটিক সেল। যদি আপনাদেরকে ভাইভা বোর্ডে কোশ্চেন করা হয় যে সেলের গুলো কত প্রকারের, তাহলে সেলগুলো হচ্ছে দুই প্রকারের, একটা হলো সোমাটিক সেল আর একটা হলো জার্ম সেল। তাহলে সোমাটিক সেলের কিছু উদাহরণ দেন। তাহলে সোমাটিক সেলের যদি উদাহরণ বলা হয় বা সোমাটিক সেল কাকে বলে সেটা যদি আপনাদেরকে বলা হয়, তাহলে সোমাটিক সেল হচ্ছে এটা মানব দেহের তৈরির একটা স্ট্রাকচারাল ইউনিট। অর্থাৎ মানব দেহ তৈরির প্রত্যেকটা অর্গান তৈরির জন্য যে সেলগুলো দরকার এই সেলগুলোই হচ্ছে সোমাটিক সেল। যেমন ব্রেন তৈরি করে হচ্ছে হলো নিউরন, তারপরে কিডনি তৈরি করে হচ্ছে নেফ্রন, আর ব্লাড তৈরি করে হচ্ছে আপনার আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটেলেট। প্যাটিলেট। তারপরে আপনার যদি বলা হয় যে বনের সেলগুলো যদি বলা হয়, যেমন অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এন্ড অস্টিওক্লাস্ট, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কিন্তু আমাদের সোমাটিক সেল। তাহলে সোমাটিক সেল কাকে বলে এবং সোমাটিক সেলের কয়েকটা উদাহরণ দেন। তাহলে কিন্তু আপনাদের এই উদাহরণগুলো দিতে হবে এবং আপনাকে এক্সপ্লেনেশন করতে হবে। জার্ম সেল কাকে বলে, অর্থাৎ যে সেলগুলো আমরা রিপ্রোডাকশনের কাজ করে থাকে মানবদেহে সেগুলো হচ্ছে জার্ম সেল। আর জার্ম সেলের ভিতরে দুইটা সেল আছে, একটা হলো স্পার্ম, এটা হচ্ছে আপনার মেলদের, আর ওভামটা হচ্ছে হলো ফিমেলদের। এই স্লাইডটা আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখন এই যে সেলগুলো আমরা দেখলাম, এই সেলগুলোর ভিতরে সবচাইতে এই যে সেলগুলো আমরা দেখছি যেমন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটেলেটস, নিউরন, নেফ্রন, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, স্পার্ম, ওভাম, এগুলো কিন্তু আপনার তিন ধরনের হয়। একটা হলো অ্যাকর্ডিং টু লেন্থ অনুসারে এক ধরনের সেল আছে, অর্থাৎ আমাদের মানব দেহের মধ্যে সবচাইতে বড় সেল যদি আমরা বলি সেটা হচ্ছে আপনার নিউরন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু লেন্থ মানে হলো তার স্যার, আমি দৈর্ঘ্য সেটা অনুসারে বুঝলাম না কিন্তু আবার একটু। মানবদেহের সবচাইতে বড় সেলের নাম হলো নিউরন। এটা মনে রাখতে হবে যে অ্যাকর্ডিং টু লেন্থ অনুসারে সবচাইতে মানবদেহের বড় সেলটার নাম কি, সেটা হলো নিউরন, ঠিক আছে? অ্যাকর্ডিং টু সাইজ অ্যান্ড শেপ অর্থাৎ আকার এবং আকৃতি অনুসারে মানবদেহের সবচাইতে বড় সেলের নাম হচ্ছে ওভাম, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু লেন্থ অনুসারে সবচেয়ে বড় সেল হলো নিউরন, আর অ্যাকর্ডিং টু সাইজ অ্যান্ড শেপ অর্থাৎ আকার এবং আকৃতি অনুসারে সেটা হচ্ছে ওভাম, আর অ্যাকর্ডিং টু স্মলেস্ট অর্থাৎ সবচাইতে ছোট যে সেলটা এটার নাম হচ্ছে হলো আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্ল্যাটেলেট। অর্থাৎ রক্তের ভিতরে যে সেলগুলো আছে এই সেলগুলো কিন্তু একদম স্মলেস্ট সেল অর্থাৎ ছোট সেল। তারপরে আসলে পার্ট অফ দা সেল অর্থাৎ সেলের যে পার্টগুলো আছে এই পার্টগুলোর ভিতরে আমরা জানি সেলের ভিতরে আসলে দুই ধরনের পার্ট থাকে, একটা হলো সাইটোপ্লাজম, একটা হচ্ছে সেল মেমব্রেন, সেল মেমব্রেন, BRANE, আর এটা হচ্ছে আপনার প্রোটোপ্লাজম।
ঠিক আছে। সেল মেমব্রেন হচ্ছে কোষ পর্দা, অর্থাৎ কোষের বাহিরের যে আবরণ আমরা দেখতে পাচ্ছি, এটা একটা হলো সেলের একটা পার্ট। আর প্রোটোপ্লাজম হচ্ছে এই সেল মেমব্রেন বা কোষের ভিতরে যে সাবস্টেন্স গুলো আছে এই সবগুলোই হচ্ছে হলো প্রোটোপ্লাজম। তাহলে সেলের পার্টগুলোর ভিতরে আমরা যদি দেখি, তাহলে সেলের পার্ট হচ্ছে দুইটা, একটা হলো সেল মেমব্রেন আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে সেল মেমব্রেনটা কি? সেল মেমটা হলো ইট ইজ দ্য আউটার লেয়ার অফ দ্য সেল, অর্থাৎ সেলের আউটার যে লেয়ারটা, এটাই হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে। আর সেলের ভিতরে যে স্ট্রাকচারাল গুলো আছে, যেমন নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রিওল, মাইক্রোফিলমেন্ট, তারপরে লাইসোজোম, এই সবগুলোই কিন্তু আপনার প্রোটোপ্লাজম। ঠিক আছে। তাহলে সেলের পার্ট হলো দুইটা, একটা হলো সেল মেমব্রেন আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই সেলের কম্পোনেন্ট, অর্থাৎ আমরা যদি সেল দেখি, এই সেলের ভিতরে যে কম্পোনেন্ট গুলো থাকে, যে উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো পরীক্ষাতে কিন্তু ওই সেল থেকে আপনার তিনটা কোশ্চেন হবেই। একটা হলো সেল কাকে বলে, একটা হচ্ছে সেলের ড্র এর লেভেল, অর্থাৎ আমাদের যে সেলটা আছে এই সেলটার চিত্র অঙ্কন করা, আর একটা হচ্ছে সেলের যে কম্পোনেন্ট অর্থাৎ উপাদান, এটা। আপনার তিনটা কোশ্চেনের ভিতরে আপনার তিনটা কোশ্চেনই আপনি পড়তে হবে, অথবা এখান থেকে দুইটা কোশ্চেন আপনার জন্য থাকবে। একটা হলো সেল কাকে বলে, সেলের উপাদানগুলোর নাম কি, একটা হলো আপনার সেলের ড্র এর লেভেল, ঠিক আছে, আর একটা হলো সেলের ফাংশন। তো সেলের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি সেল মেমব্রেন আর একটা হচ্ছে হলো প্রোটোপ্লাজম। ঠিক আছে। তাহলে সেল মেমব্রেনটা কি? সেল মেমব্রেনটা হলো হলো আপনার সেলের পর্দার নাম। ঠিক আছে। আমরা এখানে যে পর্দাটা দেখতে পাচ্ছি, মনে করেন এটা একটা সেলের আউটার লেয়ার। ঠিক আছে। এই আউটার লেয়ারটাকে বলতেছি হলো কি সেল মেমব্রেন। এবং এই আউটার লেয়ারের ভিতর, তার এই লেয়ারের ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে এই সবগুলোকেই বলতেছি হলো প্রোটোপ্লাজম। ঠিক আছে। মূলত সেলের ভিতরে, অর্থাৎ প্রোটোপ্লাজমের ভিতরে যে সাবস্টেন্স গুলো থাকে এগুলোই হচ্ছে সেলের উপাদান। ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজমের ভিতরে কি আছে? প্রোটোপ্লাজমের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম হলো সেলের ভিতরে তরল পদার্থ যেটা আমরা বলে থাকি, তরল পদার্থগুলি হলো সাইটোপ্লাজম, এবং সেলের ভিতরে যে কেন্দ্রবিন্দু থাকে এটাই হচ্ছে হলো নিউক্লিয়াস। ঠিক আছে। তাহলে সেলের ভিতরে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো সেল মেমব্রেন, ভিতরের যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে, যে উপাদানগুলো আছে, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। এন্ড এই প্রোটোপ্লাজমের আবার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আপনার সাইটোপ্লাজম, অর্থাৎ এই নিউক্লিয়াসের বাইরে সেলের ভিতরে যে সাবস্টেন্স গুলো থাকে, অর্থাৎ আপনার তরল পদার্থ, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আর সেলের যে প্রাণকেন্দ্র, এটাকে বলতেছি আমরা হলো নিউক্লিয়াস। অর্থাৎ এই নিউক্লিয়াসের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার সেলটা বেঁচে থাকে। ঠিক আছে। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে আবার কিছু সাবস্টেন্স থাকে। এই নিউক্লিয়াসের কি থাকে? যেমন নিউক্লিয়াসের একটা পর্দা থাকে, এটাকে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে। যেমন সেলের যে পর্দাটা আমরা বললাম একটু আগে, এটা হলো সেল মেমব্রেন, তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে পর্দাটা থাকে এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেন। সেলের ভিতরে যেরকম সাইটোপ্লাজম থাকে বা তরল পদার্থ থাকে, ঠিক নিউক্লিয়াসের ভিতরেও কিন্তু তরল পদার্থ থাকে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। ঠিক আছে। তারপরে আছে কি, নিউক্লিওপ্লাজমের পরে এই নিউক্লিয়াসের কিন্তু আরেকটা প্রাণকেন্দ্র আছে, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এবং নিউক্লিয়াসের ভিতরে আপনার সাইটোপ্লাজম থেকে কিন্তু কিছু কনস্টিটিউয়েন্ট আছে, অর্থাৎ কিছু প্রোটিন আছে, কিছু আপনার মেটাবলিক সাবস্টেন্স আছে। এই সাবস্টেন্স গুলো নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করার জন্য এখানে কিন্তু আপনার কিছু পোর থাকে বা ছিদ্র থাকে, এটাকে বলা হয় নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর। ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানগুলো থাকে এগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এবং নিউক্লিয়ার পোর, আর একটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে এটা আপনার নিউক্লিয়াসের ভিতরে থাকে। ক্রোমাটিন, এই ক্রোমাটিনের ভিতরে কিন্তু থাকে হলো ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনার নিউক্লিয়াসের ভিতরে থাকে। এরপরে আপনার এই যে নিউক্লিয়াস ব্যতীত এই সাইটোপ্লাজমের ভিতরে আপনার যে উপাদানগুলো থাকে এগুলোর ভিতরে আসলে অর্গানালেস আর একটা আসলে ইনক্লুশন। অর্গানালেসটা গুলো হচ্ছে আপনার লিভিং, অর্থাৎ এগুলো জীবিত, আর ইনক্লুশন গুলো হচ্ছে নন লিভিং, অর্থাৎ এগুলো জীবিত না, মৃত। ঠিক আছে। কিন্তু এই অর্গানালিসটা এটা হলো অ্যাক্টিভ, আর ইনক্লুশন গুলো হলো ইনঅ্যাক্টিভ। ঠিক আছে। অর্গানাইজেশন গুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ, আবার এগুলো হচ্ছে কি ইনঅ্যাক্টিভ।
তাহলে এই অর্গানলেস গুলো আবার দুই ধরনের থাকে, একটা হচ্ছে মেমব্রেনাস আর একটা হচ্ছে নন মেমব্রেনাস। অর্থাৎ এই সাইটোপ্লাজমের ভিতরে যে অর্গানলেস গুলো থাকে, একটা হচ্ছে আবরণ যুক্ত আর একটা হচ্ছে আবরণ ছাড়া। এই আবরণ যুক্ত যে উপাদানগুলো আছে, যেমন একটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া গুলো আমাদের এই সেল মেমব্রেনের কি থাকে, এই সেল মেমব্রেনে কিন্তু একদম কাছাকাছি থাকে, এগুলোতে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু আপনার দ্বি লেয়ার বিশিষ্ট, এরকম প্রত্যেকটা সেল মেমব্রেনের বাইরের স্তরের দিকে কিন্তু লেগে থাকে হচ্ছে হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউস, ঠিক আছে। তারপরে আসলে গোলজি কমপ্লেক্স, তারপরে আসলে ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে র ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হলো স্মুথ ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ নিউক্লিয়াসের পরে নিউক্লিয়াসের সাথেই লাগানো থাকে হলো ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে এটা একটা ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটা ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে এটা একটা ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা আছে হলো ডোরা কাটা থাকে। এই ডোরা কাটা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোকে বলা হয় র এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো কি করে, প্রোটিন সিনথেসিস করে থাকে, ঠিক আছে। আপনার সেলের ভিতরে প্রোটিন সিনথেসিস করে থাকে। আর যেগুলো ডোরা কাটা থাকে না, এগুলোকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আর এই যে নন মেমব্রেনাস যে উপাদানগুলো আছে, যেমন আছে রাইবোজোম, সেন্ট্রিওল, মাইক্রোফিলমেন্ট, অর্থাৎ এগুলো ছোট ছোট এরকম সাইটোপ্লাজমের ভিতরে এরকম থাকে, এগুলো হচ্ছে রাইবোজোম। তারপরে আপনার এরকম কাঠির মতো যে অংশগুলো থাকে, এগুলোকে কিন্তু বলা হয় হলো মাইক্রোফিলমেন্ট। আর একটাকে বলা হয় মাইক্রোটিবুল। অর্থাৎ অনেকগুলো টিবুল যখন একত্রিত হয়, সেটাকে বলা হয় মাইক্রোফিলমেন্ট, ঠিক আছে। আর একটা যখন থাকে আলাদা আলাদা থাকে, এগুলোকে বলা হয় মাইক্রোটিবুল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সেলের যে বেসিক স্ট্রাকচার। তাহলে সেলের যে স্ট্রাকচার আমরা দেখলাম, এই সেলের স্ট্রাকচারের ভিতরে দুইটা উপাদান থাকে, একটা হলো সেল মেমব্রেন আর একটা হলো প্রোটোপ্লাজম। সেল মেমব্রেনটা হলো সেলের বাইরের আবরণ, আর প্রোটোপ্লাজমের হলো ভিতরের যে সাবস্টেন্স গুলো আছে এগুলো। এই প্রোটোপ্লাজমের আবার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হলো সাইটোপ্লাজম এর নিউক্লিয়াস। সাইটোপ্লাজম হচ্ছে আপনার নিউক্লিয়াস ব্যতীত, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে আপনার আপনার যে ওয়াটার যে মলিকুলটা থাকে, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই ওয়াটার মলিকুলের ভিতরে, অর্থাৎ তরল পদার্থের ভিতরে থাকে হলো অর্গানলেস, অর্থাৎ আপনার কিছু অর্গান থাকে। সেই অর্গানগুলো দুই ধরনের থাকে, একটা হলো মেমব্রেনাস আর একটা হচ্ছে নন মেমব্রেনাস। আর ইনক্লুশন গুলো হচ্ছে আপনার নন লিভিং, এবং এটা হচ্ছে প্যাসিভ সাবস্টেন্স। এটা মেটাবলিজমের সময় বিভিন্নভাবে হেল্প করে থাকে, যেমন লিপিড এবং গ্লাইকোজেন। আর নিউক্লিয়াসের ভিতরে, অর্থাৎ কোষের প্রাণকেন্দ্র থাকে হলো নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন, এবং আপনার থাকে হচ্ছে ডিএনএ এবং আরএনএ। এই স্লাইডটা বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে যারা পারছি। ক্লাসে আসেন একটু রেসপন্স করবেন, ঠিক আছে। আপনাদের কিন্তু এই যে এরকম করে চিত্র আর্ট করে কিন্তু আপনাকে দেখাইতে হবে। আমি চিত্রটা ভালো করে আর্ট করি নাই, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই অর্গানটার নাম হলো এটা, এটা এই জায়গাতে থাকে। আপনি যদি এতটুকু উল্লেখ করতে পারেন নামগুলো সহকারে, তাহলে আপনারা আপনার 70 থেকে 80% মার্ক পাবেন। তারপরে চলে যাচ্ছে হলো আমরা টিস্যুতে, ঠিক আছে। তাহলে টিস্যু কাকে বলে? টিস্যু হচ্ছে যখন এক বা একাধিক সেল একত্রে মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট একটা স্ট্রাকচার তৈরি করে, এটা হলো সেল মানে টিস্যু। কালেকশন অফ সেল হ্যাভিং সিমিলার মরফোলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড সিমিলার ফাংশন। অর্থাৎ এই সেলগুলোর কি থাকতে হবে, একই রকম স্ট্রাকচার থাকতে হবে এবং একই রকম ফাংশন থাকতে হবে। অর্থাৎ এই সেলগুলো যদি একই রকম স্ট্রাকচার তৈরি করে এবং এক এক রকমের কাজ করে থাকে, তাহলে এটাই হবে একটা টিস্যু, ঠিক আছে। তাহলে কালেকশন অফ সেল অর্থাৎ অনেকগুলো সেল একত্রে মিলিত হওয়ার পরে হ্যাভিং অর সিমিলার মরফোলজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ এগুলো যদি এক এক মানে হলো একই রকম স্ট্রাকচার তৈরি করে এবং একই রকম কাজ করে থাকে, তাহলে এটা একটা টিস্যু। যেমন এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যেমন এটা হলো একটা বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের গায়ে দেখেন আপনার যে স্ট্রাকচার গুলো আছে, অর্থাৎ এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, অর্থাৎ উপরের দিকে যে সেলের যে স্ট্রাকচার গুলো, এগুলো কিন্তু সিমিলারলি, তাহলে সিমিলারলি যদি থাকে তাহলে অবশ্যই এটা একটা টিস্যু। এবং এই যার যে কাজ, যে কাজগুলো কিন্তু সিমিলার থাকে, অর্থাৎ এক একটা সেল, এখানের ভিতরে যে সেলগুলো আছে এই সেলগুলো কিন্তু একই রকম কাজ করে থাকে, এই জন্য এটা একটা টিস্যু। আর এই টিস্যুটাকে বলা হচ্ছে হলো ইপিথেলিয়াল টিস্যু। তাহলে টিস্যু কাকে বলে? কালেকশন অফ সেল হ্যাভিং সিমিলার মরফোলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড সিমিলার ফাংশন ইজ কল্ড টিস্যু। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, এটা কিন্তু ভাইবা পরীক্ষাতে আসবে। এবং টিস্যু টাইপস, তাহলে টিস্যু কত প্রকারের হয়? আমরা জানি যে আমাদের শরীরে 4 ধরনের টিস্যু থাকে।
ঠিক আছে, একটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু, epithelial আর tissue, একটা হচ্ছে connective কানেকটিভ tissue, টিস্যু, muscular tissue, মাসকুলার টিস্যু nervous অ্যান্ড nervous নার্ভাস tissue. টিস্যু। গুড। এখানে যে একটা যে আপনার যে ক্যাটাগরি দেওয়া আছে, অর্থাৎ একটার পরে আরেকটা, ঠিক এই লেভেলেই কিন্তু আপনাকে বলার সময় বলতে হবে। আপনি যদি বলেন যে ইপিথেলিয়াল টিস্যু, তারপরে যদি বলেন যে মাসকুলার টিস্যু, তারপরে যদি বলেন আপনার কানেকটিভ টিস্যু, তাহলে কিন্তু এটার যে আপনার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই সেলগুলোকে যদি আপনার এই টিস্যুগুলো যদি আপনি বলতে বলা হয় এবং লিখতে বলা হয়, তাহলে কিন্তু এটার যে ধারাবাহিকতা আছে, অর্থাৎ ইপিথেলিয়াল টিস্যুর পরে হচ্ছে কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর পরে হচ্ছে মাসকুলার টিস্যু, মাসকুলার টিস্যুর পরে কিন্তু হবে আপনার নার্ভাস টিস্যু। Nervous tissue. ঠিক আছে, যদি আপনাকে, হ্যাঁ, আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে, এবং আপনাকে যদি প্রশ্ন করা হয় যে লিখিত পরীক্ষায় যদি লিখতে বলা হয়, তাহলে কিন্তু আপনার এই ধারাবাহিকতা উল্লেখ করে কিন্তু আপনাকে লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? একটা হলো এপিথেলিয়াল টিস্যু, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে Connective tissue, মাসকুলার টিস্যু, muscular আর একটা tissue, হচ্ছে nervous tissue. নার্ভাস টিস্যু। Nervous tissue. এপিথেলিয়াল টিস্যু, এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন অর্গানের ভিতরে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল যে লাইনিং হয়, অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল যে কভার হয়, এই কভার গুলো তৈরি করা। ঠিক আছে, আমাদের বিভিন্ন অর্গানের ভিতরে যে কভার গুলো থাকে, যেমন স্টমাকের ভিতরে যে কভার গুলো আছে, আপনার ব্লাড ভেসেলের ভিতরে, রক্তনালীর ভিতরে যে কভার আছে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। ঠিক আছে, টিউনিকা ইন্টিমিয়া, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টিনিয়া। ঠিক আছে, তারপরে আপনার আমাদের পেটের যে একটা কভার আছে, পেরিটোনিয়াম। তারপরে আমাদের ব্রেনের যে কভার আছে, মেনিনজেস। আমাদের কিডনির যে কভার আছে, রিনাল ক্যাপসুল। আপনার লাংয়ের যে কভার আছে, প্লুরা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কভার তৈরি হওয়ার জন্য কিন্তু আমাদের এই ইপিথেলিয়াল টিস্যু, সবচেয়ে কমন Epithelial একটা tissue. এক্সাম্পল হলো ইপিথেলিয়াল টিস্যু কোন জায়গাটায় থাকে, এই বিস্তার লাভ করে। এটা যদি আমরা বলে থাকি, আপনি যদি একটা উদাহরণ বলতে পারেন যে ইপিথেলিয়াল টিস্যু আমাদের স্কিনে থাকে, অর্থাৎ স্কিনটাই হলো ইপিথেলিয়াল টিস্যুর একটা উপাদান, তাহলে কিন্তু আপনার 100-এ 100 মার্ক পাবেন। আর কানেকটিভ টিস্যুগুলো কোথায় থাকে? এই কানেকটিভ টিস্যুগুলো আপনার তিন ধরনের হয়। একটা হচ্ছে নিউবর্ন বা বাচ্চা গর্ভে থাকা অবস্থায় তাদের শরীরের ভিতরে যে কানেকটিভ টিস্যু থাকে, এটাকে বলা হয় ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। এবং অ্যাডাল্টের দেহে, অর্থাৎ বাচ্চা তৈরি হওয়ার পর থেকে, চিলড্রেন থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত, তাদের দেহে যে কানেক্টগুলো থাকে, এগুলোকে বলা হয় কানেকটিভ টিস্যু প্রপার। আর কিছু কিছু কানেকটিভ টিস্যু থাকে, যে কানেকটিভ টিস্যুগুলো স্পেশালাইজড, অর্থাৎ সব জায়গাতে এগুলো পাওয়া যায় না, বিশেষ করে রক্তের ভিতরে থাকে। ঠিক আছে, রক্তের ভিতরে যে কানেকটিভ টিস্যু থাকে, স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু। বনের ভিতরে বা হাড়ের ভিতরে যে কানেকটিভ টিস্যু থাকে, এগুলোকে বলা হয় আপনার স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু। আর মাসকুলার টিস্যু, এগুলো সাধারণত, মাসকুলার বলতে আমরা কি বুঝি? মাংস বুঝি বা মাসল বুঝি। মাংস ঠিক আছে, পেশি। হ্যাঁ। মাংসপেশিটাকে বুঝি। তাহলে মাংসপেশি তৈরিতে যে টিস্যুটা দরকার, সেটা হচ্ছে মাসকুলার টিস্যু। এই মাসকুলার টিস্যু এগুলো কিন্তু তিন ধরনের হয়। একটা হচ্ছে আপনার ভলেন্টারি, ইনভলেন্টারি। ঠিক আছে, তারপরে হচ্ছে স্কেলেটাল মাসল, তারপরে হচ্ছে আপনার স্মুথ মাসল, তারপরে কার্ডিয়াক মাসল। আমাদের বডিতে কিন্তু তিন ধরনের মাসল থাকে। একটা হলো স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল অ্যান্ড স্মুথ মাসল। কার্ডিয়াক মাসল আমাদের হার্টের লেয়ারের ভিতরে থাকে, অর্থাৎ হার্টের মাসলের ভিতরে থাকে, যেমন কার্ডিয়াক মাসল। এটা শুধুমাত্র হার্টের ভিতরেই পাওয়া যায়। স্কেলেটাল মাসল, এগুলো আমাদের শরীরের ভিতরে যে বনগুলো আছে, বিশেষ করে আপনার 206টা বনের ভিতরেই কিন্তু এই স্কেলেটাল মাসল থাকে। আর স্মুথ মাসলগুলো থাকে হচ্ছে বিভিন্ন অর্গানের ভিতরে, অঙ্গের ভিতরে, যেমন ব্রেনের ভিতরে, হার্টের ভিতরে, হার্ট হার্ট ব্যতীত আপনার লিভারের ভিতরে, স্টমাকের ভিতরে, ইসোফেগাসের ভিতরে, তারপরে ট্রাকিয়ার ভিতরে যে মাসলগুলো থাকে, এই মাসলগুলো কিন্তু আমাদের স্মুথ মাসল। পাস্কেল। আরেকটা আছে কি? নার্ভাস টিস্যু। নার্ভাস নার্ভাস টিস্যু। টিস্যুটা হচ্ছে এগুলো আমাদের, নার্ভাস বলতে বলে আমরা স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। এবং ব্রেনের ভিতরে যে আপনার যে নার্ভগুলো আছে, এই নার্ভগুলোর ভিতরে কিন্তু এই টিস্যুগুলো থাকে। তাহলে নার্ভাস টিস্যুগুলো থাকে হচ্ছে আপনার নার্ভের ভিতরে, বিশেষ করে আমাদের ক্রেনিয়াল নার্ভের ভিতরে, এবং স্পাইনাল যে নার্ভগুলো আছে, এই নার্ভগুলোর ভিতরে কিন্তু আপনার নার্ভাস টিস্যু থাকে, ব্রেনের ভিতরে থাকে এবং স্পাইনাল কর্ডের ভিতরে থাকে। ঠিক আছে, তাহলে 4 টাইপস অফ টিস্যু, এবং এই 4 টাইপ অফ টিস্যুর আমরা এক্সাম্পলও দেখলাম। তো এখন আমরা একে স্যার একে জানবো যে স্যার ইপিথেলিয়াল এই টিস্যু কাকে বলে। স্যার টিস্যুর এটা একটু আরেকটু জানা ছিল। কানেকটিভ টিস্যুর তিনটা নাম কি? এই যে কানেকটিভ টিস্যুর তিনটা নাম। আচ্ছা, কানেকটিভ টিস্যুর যে তিনটা নাম, এই নামগুলোর ভিতরে একটা হচ্ছে আপনার ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। ইম ইমব্রায়োনিক, BRYONIC, ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। CONNECTI, ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। ঠিক আছে,
তারপরে হচ্ছে আপনার কানেকটিভ টিস্যু প্রপার, তারপরে হচ্ছে আপনার 3 নম্বরে হচ্ছে স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু। তাহলে ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু এগুলো হচ্ছে আপনার ইন্ডোডার্ম এবং মেসোডার্মে থাকে, অর্থাৎ বাচ্চা ভ্রূণে থাকা অবস্থায়, অর্থাৎ একটা বাচ্চা যখন তৈরি হয়, অর্থাৎ জাইগোট এর পরে, অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে জাইগোট তৈরি হয়, জাইগোটের পরে কি হয়, আমাদের ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণের ভিতরে আমাদের মেসোডার্ম এবং ইন্ডোডার্ম, যেখান থেকে আমাদের স্কিন তৈরি হয়, অর্থাৎ বন তৈরি হয়, হাড় তৈরি হয়, যে অর্গানগুলো তৈরি হয়, এই অর্গানগুলোর ভিতরে কিন্তু এই ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু থাকে। আর কানেকটিভ টিস্যু প্রপার, এটা সমস্ত শরীরের ভিতরে থাকে। এটা হচ্ছে ফিটাসে পরিণত হওয়ার পরে থেকে শুরু করে একটা অ্যাডাল্ট পার্সনের দেহে যে টিস্যুগুলো থাকে এগুলোকে বলা হয় কানেকটিভ টিস্যু প্রপার। আর স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু এগুলো শুধুমাত্র আমাদের বনের ভিতরে থাকে। ঠিক আছে, বন বন মানে হলো হাড়ের ভিতরে থাকে এবং ব্লাডের ভিতরে থাকে। ঠিক আছে, বন এবং ব্লাডের ভিতরে এবং যে টিস্যুগুলো থাকে এগুলাকে বলা হয় স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে টিস্যু কত প্রকার এবং কি কি? টিস্যু প্রধানত টিস্যু 4 প্রকার: 4 প্রকার। 4 প্রকার, তাহলে কি কি? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। গুড। তাহলে এপিথেলিয়াল টিস্যু গুলো কোথায় থাকে? এটা থেকে মেকিং কভার, মানে বিভিন্ন অর্গানের কভার স্কিন তৈরির স্কিন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা স্কিনের মধ্যে। কভার হিসেবে ত্বকের থাকে। স্তর। গুড, গুড, গুড। সহজ একটা উদাহরণ আপনি বলেন, অর্গান ব্যতীত আর জি কোথায় স্যার। থাকে? স্কিন সহজ, এটা একটু আগেই বললাম। স্কিন কোথায় থাকে? মেমব্রেন, তারপর হচ্ছে এই ধরুন এটা একটু হার্ড হয়ে গেল, সহজ হার্টের কথাটা কভার, বলেন। ব্রেনের কভার, জয়েন্টের কভার, হোল বডির কভার। গুড, হোল বডির কভার স্কিন, স্কিন স্কিন। স্কিন স্কিন। সহজ কথা, স্কিন, স্কিনটাই হলো এপিথেলিয়াল টিস্যু। কানেকটিভ টিস্যু গুলো আমাদের বিভিন্ন জায়গায় থাকে। মাসকুলার টিস্যু গুলো কোথায় থাকে? মাসকুলার টিস্যু গুলো থাকে হচ্ছে হার্টের ভিতরে। কার্ডিও, কি বলে, কার্ডিও টিস্যু, স্কেলেটাল টিস্যু এন্ড স্মুথ মাসেল। হুম, গুড। আর নার্ভাস টিস্যু গুলো কোথায় পাওয়া যায়? স্যার ব্রেনে, স্যার ব্রেনে। ব্রেইনে। নার্ভাস টিস্যু, ব্রেন, নার্ভ, স্পাইনাল কর্ড। ঠিক আছে, গুড। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, তারপরে পড়বো কানেকটিভ টিস্যু, তারপরে কে বলতে পারবেন? লাইনে যারা আছেন বলেন তো, এপিথেলিয়াল টিস্যু কাকে বলে, দেখে দেখে বলেন। ওয়াদ হোসেন ভাই, আপনার স্ক্রিন শেয়ারিংটা একটু বন্ধ করেন। ওয়াদ হোসেন ভাই, স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করেন, স্যারকে দেখতে পাচ্ছি না।
ওয়াদ হোসেন ভাই। হ্যালো, স্যারকে তো দেখতে পাচ্তেছি না। আমি তো কাকে দেখতেছি বুঝতে এখন আবার পারতেছি কি না। ওই যে কি মুজাইফা আপু নাকি জি জি, মিনহাজ? মুজাইফা। মিনহাজ মিনহাজ। হ্যাঁ, উনি হচ্ছে আবার হুদাইফা মিনহাজ। স্ক্রিন শেয়ার। আচ্ছা, দয়া করে স্ক্রিন শেয়ারিং গুলো একটু বন্ধ করেন আপনারা। স্যারকে দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন শেয়ার করলে স্যারকে দেখা যাচ্ছে না। আর আমাদের স্যারেরও মাইক্রোফোন মিউট করা স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আমি তো আপনাকে দেখতে পাইতেছি, আপনি যে কথা বলতেছেন। স্যার তো আমি চলে তো গেল। স্ক্রিন শেয়ার দিচ্ছি না, আমি স্ক্রিন শেয়ার তো দিচ্ছি জি ওই জি। যে কি বলে মিনহাজ নামে আইডি থেকে, মোহাম্মদ মুজাইফাই মিনহাজ। ও আচ্ছা। হ্যালো। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? বলেন তো, দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? না না, দেখা হ্যালো? যাচ্ছে না। স্যার এখন দেখা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে এখন। আচ্ছা, ওই যে তাহলে ঢাকা এপিথেলিয়াল টিস্যু দেশ মেডিকেল, হ্যাঁ স্ক্রিন আসছে আর কি। স্ক্রিনে কিন্তু আসে না আচ্ছা, স্যার, তাহলে স্ক্রিন এপিথেলিয়াল শেয়ারিং আসে নাই স্যার। আবার কি অবস্থা, জাকির হোসেন ভাই আবার কানেক্ট কর। স্যার স্ক্রিন শেয়ারিংটা দেন স্যার আপনার। জাকির হোসেন ভাই স্ক্রিন শেয়ারিং বন্ধ করেন। এখন দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার আপনার শুধু আইডিটা আসছে, কিন্তু স্ক্রিনটা দেখা যাচ্ছে না, বা আপনার ছবি দেখা যাচ্ছে না, আইডিটা আসছে শুধু। স্যার এইখানে যে কথা বলতেছে শুধু তাকে মনে হয় দেখা যাচ্ছে। আমি তো উপরে, স্ক্রিনটা আমার দেখা তো যাচ্ছে না। নাই স্ক্রিন তো শেয়ার করি না, স্ক্রিন ফুল স্ক্রিন তো আমারটা আসার কথা না। আমি আপনাকে দেখতে পাচ্ছি, দেখাচ্ছে মানে ফুল স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন? ফুল স্ক্রিন আপনি। কি বলেন? হ্যাঁ, এখন কি দেখছেন? এখন শুধু আপনার নাম দেখতেছি, আমার নাম? রাকিব হাসান। হ্যাঁ, ফুল পুরো স্ক্রিন জুড়ে আপনার নাম। আমি তো স্ক্রিন শেয়ার দেইনি, এরকমটা আসার কথা কেন? আমাদের স্যার গেল কোথায়? এরকম হচ্ছে কেন বুঝতেছি না আজকে, আমি তো একবারের জন্য স্ক্রিন শেয়ার দেইনি, আসার তো কথা না। স্যার এবার দেন আপনারটা স্যার, আপনারটা দিলে আসবে এবার। জি, আপনারটা আসছে স্যার, স্যার আসছে স্যার। ঠিক আছে, আপনারা কি স্ক্রিন শেয়ার দিন? স্ক্রিন শেয়ার দিলে আমার স্ক্রিনটা আর দেখা যায় না, মানে আপনাদের স্ক্রিনটা দেখা যায়। ঠিক আছে, স্ক্রিন দেওয়ার শেয়ার দেওয়ার কারণে এরকম হচ্ছে। আচ্ছা, এপিথেলিয়াল টিস্যু কাকে বলে? এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে দেস আর দ্য কালেকশন অফ দ্য ক্লোজলি অ্যাগ্রিগেটেড সেল। অর্থাৎ এই এপিথেলিয়াল টিস্যুগুলো হচ্ছে এরা পাশাপাশি থাকে এবং ক্লোজলি থাকলে একটা থেকে আরেকটার যে অ্যাক্টিভেটেড সেল, এগুলো কিন্তু খুবই কাছাকাছি থাকে এবং পলিহেড্রাল সেল। এক একটা এপিথেলিয়াল টিস্যুর ভিতরে কিন্তু অনেকগুলো সেল থাকে, এজন্য এটাকে
ক্লোজলি এগ্রিগেটেড সেল বলা হয়। ক্লোজলি মানে হলো খুবই কাছাকাছি, এগ্রিগেটেড মানে হলো খুবই নিকটবর্তী এরা থাকে, ঠিক আছে। এটাকে পলিহেড্রাল সেলও আমরা বলতে পারি। ভেরি লিটল এক্সট্রা সেলুলার সাবস্টেন্স, এবং এটার ভিতরে যে এক্সট্রা সেলুলার যে সাবস্টেন্স গুলো আছে, অর্থাৎ এই যে একটা সেল, এটা একটা সেল, এটার ভিতরে যে এক্সট্রা সেলুলার যে সাবস্টেন্স গুলো থাকে, এই সাবস্টেন্স গুলো কিন্তু খুবই ছোট ছোট ঠিক থাকে, ঠিক আছে। অ্যান্ড সেলুলার সাবস্টেন্স হুইচ কভার্ড বাই দ্য সারফেস অ্যান্ড লাইনিং বডি, অর্থাৎ এইগুলো এই ইপিথেলিয়াল টিস্যু কি করে আমাদের শরীরে কভার করে কোন কোন জায়গায়, এক্সট্রা সারফেস, অর্থাৎ বডির যে এক্সটার্নাল যে সারফেস গুলো আছে এবং লাইনিং যে বডি ক্যাভিটি গুলো আছে, অর্থাৎ বডি ক্যাভিটির যে লাইনিং গুলো আছে, যেমন অ্যাবডোমিনাল ক্যাভিটি, থোরাসিস ক্যাভিটি, তারপরে হচ্ছে আপনার ক্রেনিয়াল ক্যাভিটি। আমরা গত ক্লাসে কিন্তু পড়ছি বডি ক্যাভিটির যে ইগুলো আছে, যেমন ভেন্ট্রাল এবং ডরসাল যে ক্যাভিটি গুলো আছে, এই বডি ক্যাভিটির যে লাইনিং গুলো, এই লাইনিং গুলো কিন্তু তৈরি করে হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু। তাহলে epithelial tissue as a collection of closely aggregated cell with a little extracellular substance which covered by the body surface and lining body cavity. বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? স্যার আরেকবার বলে একটু ইজি হইতো বুঝতে। বলেন। স্যার আরেকবার বললে সুবিধা হইতো বুঝতে। আপনার কোশ্চেনটা বুঝতে পারতেছি না। আচ্ছা, স্যার আমি নেক্সট। এপিথেলিয়াল টিস্যুগুলো কেমন আচ্ছা, আকৃতিতে তাহলে হয় আরেকবার বলে এগুলো? দিচ্ছি, দিস আর দ্য কালেকশন অফ ক্লোজলি অ্যাগ্রিগেটেড সেল, অর্থাৎ এই যে ইপিথেলিয়াল টিস্যুর ভিতরে যে সেলগুলো আছে, তো থাকে এবং ক্লোজলি থাকে, এবং পলিহেড্রাল সেল, এগুলো হচ্ছে খুবই অনেক বেশি, পলি মানে হলো অনেক বেশি সেল একত্রিত থাকে। এন্ড সেলুলার সাবস্টেন্স হুইচ কভার্ড বাই দা আপনার সারফেস, অর্থাৎ এই ইপিথেলিয়াল টিস্যু কি করে আমাদের বডির যে কভার